আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এই মুহূর্তে ব্রেকিং কিছু বিষয় নিয়ে হাজির হলাম। অবশেষে কিন্তু আলটিমেটাম দেওয়ার মধ্যেই এবার প্রধান বিচারপতির পদত্যাগ কিন্তু ঘোষণা এসেছে এবং সেই সাথে এই প্রধান বিচারপতি সহজে কিন্তু তিনি পদত্যাগ করতে চাননি। ছাত্ররা অবশেষে হুঁশিয়ার দেওয়ার পর তারপরে তিনি তার গদি ছাড়লেন এবং সেই সাথে সন্ধ্যার মধ্যে তিনি পদত্যাগের আনুষ্ঠানিকতা শেষ করবেন বলে জানিয়েছেন। আরও কি বিষয় তুলে ধরলেন এই প্রধান বিচারপতি সেটাও জানতে পারবেন। এদিকে একের পর এক নানা ধরনের তথ্য দিয়েই যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে তার ছেলে জয়। 6 তারিখে বিবিসিকে দেয়া এক তথ্য তিনি জানান একরকম, আবার 7 তারিখে, 9 তারিখে, আবার 10 তারিখে এবার সর্বশেষ যে তথ্য দিলেন শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশে, এমন দাবি করে বসেছেন এই তার ছেলে জয়। এদিকে শুধু তাই নয়, তিনি আরও যেসব তথ্য দেন শেখ হাসিনা ভারতে যাওয়ার আগে পদত্যাগ কখনোই করেননি, সে সময়টুকু তিনি পাননি। আরও কি কি বিষয় তুলে ধরে তিনি দাবি করলেন বাংলাদেশের এখনও প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সে সকল বিষয় নিয়ে থাকছে এক্সক্লুসিভ একটি রিপোর্ট। এবং সব শেষে আপনাদের মাঝে তুলে ধরবো এবার অবশেষে কাদের সিদ্দিকী মুখ খুললেন, অন্তর্বর্তী সরকারের সময় বেঁধে দিলেন তিনি এবং কত বছর তারা থাকতে পারবে সে বিষয়টি নিয়ে ডক্টর ইউনূসকে কি তথ্য দিলেন তাকে নিয়ে সে বিষয়টাও জানতে পারবেন। সে সাথে এবার ডক্টর ইউনূস তিনি এবার আবু সাঈদের কবর জিয়ারত করেছেন, এর পরিবারের সাথে আরও কি কি কথা বললেন সেটাও জানতে পারবেন ভিডিওর সব শেষে। এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অবশেষে অনেক জল্পনা কল্পনার পর এবার নিজে পদত্যাগ না করে আলটিমেটামের পর অবশেষে পদত্যাগ করলেন এই প্রধান বিচারপতি। এই প্রধান বিচারপতির মাধ্যমে কিন্তু অনেক খুন খারাপি হয়েছে, সেটা এখন আদালতে স্পষ্ট হওয়ার বাকি। কেননা অবশেষে এই এমপি মন্ত্রী যত সব ধরনের আমলা টামলা আছে তাদের বিচার কার্যক্রম শুরু হতে যাচ্ছে। অন্তর্বর্তী সরকারের আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টাই ডক্টর আসিফ নজরুলের সঙ্গে কথা বলে পদত্যাগের বিষয়টা নিশ্চিত করেছেন প্রধান বিচারপতি এই ওবায়দুল হাসান। তবে রাষ্ট্রপতির সঙ্গে কথা বলে আনুষ্ঠানিকতা নেবেন বলেও জানিয়েছেন তিনি। তবে এই প্রধান বিচারপতি অভিযোগ করে বলেন বিচার বিভাগকে বাঁচানোর জন্য, কারণ সুপ্রিম কোর্ট আক্রমণ করার ঘোষণা দিয়েছে, সহকর্মী বিচারপতিরা আছেন তাদের আক্রমণ করার কথা এসেছে। ইতিমধ্যে প্রধান বিচারপতির বাসভবনও আক্রমণ করে সব লুট করে নিয়ে যাওয়া হয়েছে বলে অভিযোগ করেন তাদের। অর্থাৎ যারা সহকর্মী আছে বাসাবাড়ি ঘেরাও আক্রান্ত করার হতে হতে ইতিমধ্যে কিছু জজ কোর্টের বাইরেও আক্রমণ হয়েছে। এসব বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত নিয়েছে আমি পদত্যাগ করব, তা না হলে পদত্যাগ করতেন না, তার অভিযোগ এমনটাই বোঝা যাচ্ছে। আদালত সূত্রগুলো বলছে প্রধান বিচারপতি এখন তার বাসভবনে অবস্থান করছেন। আজকে ছুটির দিন, আনুষ্ঠানিকতা শেষে আজই পদত্যাগ পত্রটি বঙ্গভবনে পৌঁছাতে পারে বলে তিনি জানিয়েছেন। প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে দুপুরে 12টা থেকে রাজধানীতে হাইকোর্টের প্রাঙ্গণে কয়েকশো আন্দোলনকারীরা অবস্থান নেন। দুপুর 12:30টার দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া সামাজিক ফেসবুক পোস্টে জানান প্রধান বিচারপতি সহ আপিল বিভাগের 7 জন বিচারপতি পদত্যাগ দাবিতে এই কর্মসূচি চলছে। ওই পোস্টে আসিফ মাহমুদ জানান ফ্যাসিস্ট হাসিনা কর্তৃক নিয়োগকৃত প্রধান বিচারপতি সহ আপিল বিভাগ এবং সেই সাথে অ্যাপিলেট ডিভিশনের 7 জন বিচারপতিকে পদত্যাগ চাচ্ছি আমরা। জেলা জজ কোর্টের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সবার প্রতি আহ্বান, কোনো জেলায় জজ কোর্টের দিকে অবস্থান নেবেন না, এভাবেই কিন্তু তারা বার্তা জানান। আন্দোলন কর্তরত শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রধান বিচারপতি পদত্যাগের দাবিতে বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল দুপুরের পর সচিবালয় বলেন গণ আন্দোলন থেকে পদত্যাগের দাবি উঠলে সেটাকে কতটুকু সমর্থন প্রদর্শন করতে হয় সেটা প্রধান বিচারপতি বুঝতে পারবেন বলে প্রত্যাশা থাকবে। পরে প্রধান বিচারপতি পদত্যাগ করার নীতিগত সিদ্ধান্তের কথা জানা যায়। বেলা 2টার দিকে সেনাবাহিনীর অনুরোধে হাইকোর্ট প্রাঙ্গণ থেকে সরে যান আন্দোলনকারীরা। সকাল 10:30টায় প্রধান বিচারপতির নির্দেশে অনুসারে ফুল কোর্ট সভা ভার্চুয়ালি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সকাল 10:30টায় ফুল কোর্ট সভা বন্ধ করা হয়েছে বলেও জানানো হয়, কারণ ইতিমধ্যে সমন্বয়করা জানতে পেরেছিল তারা ফুল কোর্ট সভা ভার্চুয়ালিতে অনুষ্ঠান হবে এমন একটি তথ্য ছড়িয়ে পড়ে এবং তারা জানার পরপরই এমন একটি সিদ্ধান্ত দেয় যে অবশ্যই 1টার মধ্যে তাকে পদত্যাগ করতে হবে। এমন আলটিমেটাম দেওয়ার পর অবশেষে এই প্রধান বিচারপতি যার মাধ্যমে এত অনিয়ম কানুন হয়েছে এই বিচার বিভাগে, তাকে এবার পদত্যাগ করতে বাধ্য করা হলো। এবার তুলে ধরতে যাচ্ছি শেখ হাসিনার একমাত্র ছেলে এই মিস্টার জয়, তিনি কিন্তু আবারও তথ্য দিলেন এবার শেখ হাসিনা পদত্যাগ করেননি, তিনি এখনও প্রধানমন্ত্রী আছেন বাংলাদেশের। তবে তিনি একের পর এক নানা ধরনের কয়েকটি তথ্য দিয়েই যাচ্ছেন। একবার বললেন তিনি আর রাজনীতিতে ফিরবেন না। 6ই আগস্ট বিসিবিকে দেখ তথ্য অনুযায়ী শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না, তিনি হতাশ, কারণ তার এই পরিবার এই দেশের জন্য অনেক কিছু করেছেন, এজন্যই তারা পরিবার আর রাজনীতিতে ফিরবেন না, এটা 6ই আগস্ট তিনি বলেন। এবং 7ই আগস্ট ডেইলি স্টারে উঠে আসে শেখ হাসিনা মরে যাননি, আমরা কোথাও যাইনি, সবাই উজ্জীবিত হন, আন্দোলন করুন, এবং তারা পাশে আছেন বলে জানান। এবং 8ই আগস্ট
তিনি স্পষ্ট করে জানান, জয় বলেন শেখ হাসিনা দেশে ফিরবেন, এমনটা জানান 8ই আগস্ট। এবং এরপরে 9ই আগস্ট তিনি আরও বলেন, আমি রাজনীতিতে যোগ দিতে প্রস্তুত, কারণ তার আওয়ামী লীগ নেতাকর্মীদের উপর হামলা হচ্ছে। এবং তিনি সর্বশেষ যেটা বলেছিলেন 9ই আগস্ট, অন্তর্বর্তীকালীন সরকারের নির্বাচনের ঘোষণা দিলে ফিরবেন শেখ হাসিনা। 9ই আগস্ট এটা তিনি বলেছিলেন, শেখ হাসিনা দেশে ফিরবেন অন্তর্বর্তীকালীন সরকার যখন নির্বাচনের ঘোষণা দেবেন। এবং সবশেষ আজকে 10 তারিখে যেটা তিনি এবার বললেন, সত্যি অবাকজনক। শেখ হাসিনা পদত্যাগ করেনি, তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রিত্ব পদে আছেন, এমনটাই দাবি করেছেন তিনি। এবং পদত্যাগ করার পর তিনি যে ভারত থেকে চলে গেছেন সকলে যেটা জানেন সেটাও কিন্তু নয়, কারণ সজীব বলেছেন শেখ হাসিনা যখন ভারতে যাওয়ার আগে পদত্যাগ তিনি করে যাননি, কারণ সেই সময়টাও নাকি তিনি পাননি। চলুন দেখিনি কি উঠে এসেছে। শেখ হাসিনা দেশ ছাড়তে যাওয়ার আগে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেনি। তার ছেলে সজীব ওয়াজেদ জয় শনিবার বার্তা সংস্থা রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি কথা বলেন। তিনি বলেন, শেখ হাসিনার উপদেষ্টা তথ্য প্রযুক্তি উপদেষ্টা ছিলেন। ওয়াশিংটন থেকে রয়টার্সকে সজীব ওয়াজেদ বলেন, আমার মা আনুষ্ঠানিকভাবে কখনোই পদত্যাগ করেনি, তিনি সময়ও পাননি। তিনি একটি বক্তব্য দেওয়া ও পদত্যাগপত্র জমা দেওয়ার পরিকল্পনা করেছিলেন, কিন্তু ততক্ষণে বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবনের দিকে মিছিল নিয়ে আসতে শুরু করে, তাই সময় ছিল না। আমার মা নিজের ব্যাগ পর্যন্ত গোছাতে পারেনি। সংবিধান অনুযায়ী তিনি এখনও বাংলাদেশের প্রধানমন্ত্রী। জয় আরও বলেন, কিন্তু রাষ্ট্রপতি সশস্ত্র বাহিনীর প্রধান ও বিরোধী দলের রাজনৈতিকবিদদের সঙ্গে আলোচনা করে সংসদ ভেঙে দিয়েছেন। প্রধানমন্ত্রীর আনুষ্ঠানিক পদত্যাগ ছাড়া অন্তর্বর্তীকালীন সরকার গঠন আদালতের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। শেখ হাসিনা আওয়ামী লীগের পরবর্তী নির্বাচনে অংশ নেবেন বলেও জানান এই জয়। তিনি বলেন, 3 মাসের মধ্যে এই নির্বাচন হতে হবে। সজীব ওয়াজেদ আরও বলেন, আমি নিশ্চিত আওয়ামী লীগ ক্ষমতায় আসবে, যদি তা না হয় আমরা বিরোধী দল হব, দুটি যে কোনো একটা তো হবই, এমনটা জোর দাবি করেন এই সজীব ওয়াজেদ জয়। এবং সবশেষে এবার তুলে ধরতে যাচ্ছি মিস্টার কাদের সিদ্দিকী এবার কিন্তু অন্তর্বর্তীকালীন সময়টা বেঁধে দিলেন। তিনি বললেন, ডক্টর ইউনূসের কোনো ক্ষমতার লোভ নেই, একটি যৌক্তিক সময় পর্যন্ত তাকে ক্ষমতায় থাকতে হবে। এ সময় 2 বছরের বেশি নয় বলেও তিনি দাবি করেন। অতীতে ইউনূসের ওপর শুধু জুলুম করা হয়েছে, ইউনূসকে যদি আমরা দেশের পক্ষে কাজে খাটাতে পারতাম তাহলে বাংলাদেশ আরও বেশি লাভবান হতো। আশা করি তিনি মানুষের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে পারবেন, এমনটা দাবি করেন। পুলিশ সম্পর্কে এই কাদের বলেন, ব্রিটিশ আমল থেকে এখন পর্যন্ত পুলিশ থানা থেকে পুলিশ পালিয়ে এসেছে এমন ঘটনা ঘটেনি। আমি সব পুলিশকে আহ্বান করব, আবারও থানায় ফিরে যান এবং আপনারা আইনি নির্দেশনা মেনে চলুন। এই হলেন বাংলাদেশের প্রধানমন্ত্রী বর্তমান ডক্টর ইউনূস। আমাদের আবু সাইদের মতো দাঁড়াতে হবে, এমনটা বলেছেন তার জিয়ারত করার সময়। এই ডক্টর ইউনূস তিনি এবার কবর জিয়ারত করতে গিয়েছেন সেই আবু সাইদের বাসায় এবং তার পরিবারের সাথে সাক্ষাৎ করেছেন এবং তাদেরকে আশ্বাস দিয়েছেন। এই হলো বর্তমান সরকারের অবস্থান। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এত হামলা মামলা হওয়ার পর তিনি মেট্রো রেল, বিটিভি ভবন, সেতু ভবন দেখতে যান। আর এদিকে ডক্টর ইউনূস তিনি প্রথমে গিয়েছেন হচ্ছে ঢাকা মেডিকেল কলেজে, যেখানে আহত হয়েছেন, তাদের সাথে সাক্ষাৎ করেছেন, তাদের সাথে মত বিনিময় করেছেন এবং তিনি তাদেরকে যাতে পূর্ণ চিকিৎসা পায় সে বিষয়ে আহ্বান করেছেন ঢাকা মেডিকেল কলেজের সকল ডাক্তারদের। তাহলে বুঝতেই পারছেন কোথায় শেখ হাসিনা আর কোথায় ডক্টর ইউনূস, তাদের মধ্যে পার্থক্যটা কতটুকু।